আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসেন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি রাশিয়ার এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। এর আগে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ করলেও তালেবান সরকারের 4 বছরের শাসনামলে রাশিয়াই একমাত্র দেশ যারা তাদের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল। বৃহস্পতিবার কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনোভের সঙ্গে বৈঠক করেন মুত্তাকি। সেখানে দিমিত্রি আনুষ্ঠানিক রুশ সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেন যে রাশিয়া ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানকে স্বীকৃতি দিচ্ছে। এই স্বীকৃতিকে মুত্তাকি ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায়, পারস্পরিক সম্মান এবং গঠনমূলক অংশীদারিত্বের সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি অন্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। 2021 সালের অগস্ট মাসে ক্ষমতায় ফেরার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগের জন্য চেষ্টা করে যাচ্ছে তালেবান সরকার। যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তারা আন্তর্জাতিকভাবে সমালোচিত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে ইসলামিক আমিরাত সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দ্বিপক্ষীয় কার্যকর সহযোগিতার পথে গতি আনবে। মন্ত্রণালয় জানায়, তারা জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা দেখছে। সন্ত্রাস ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কাবুলকে সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। 2021 সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর অনেক দেশ তাদের কূটনৈতিক মিশন বন্ধ করলেও রাশিয়া তার কাবুল দূতাবাস চালু রেখেছে। টেলিগ্রামে এক বার্তায় তারা জানায়, কাবুলের সঙ্গে সংলাপ সম্প্রসারণ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে 2022 সালে তালেবান সরকারের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি করে রাশিয়া, যার আওতায় আফগানিস্তানে তেল, গ্যাস ও গম রপ্তানির সিদ্ধান্ত হয়। এরপর চলতি বছরের এপ্রিলে তালেবান সরকারকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয় রাশিয়া। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় নিহত হয়েছে আরও 2 ইসরায়েলি সেনা। এরা হলেন 19 বছর বয়সী সার্জেন্ট আসাফ জামির ও একই বয়সী সার্জেন্ট ইয়াইর এলিয়াহু। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর 53তম আর্মার্ড ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন আসাফ। তার সঙ্গে আরও 2 সেনা আহত হয়েছেন। আর ইয়াইর এলিয়াহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। এই 2 জনের নিহতের মধ্যে দিয়ে গত প্রায় 2 বছরে গাজায় নিহত সেনার সংখ্যা পৌঁছালো 882 জনে। গত 30 জুন ইসরায়েলি সংবাদ মাধ্যম কান জানিয়েছিল, 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজায় নিহত হয়েছেন 880 জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও 5844 জন। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে শুক্রবার ইসরায়েলি দখলদার সেনাদের সাথে প্রতিরোধ যোদ্ধাদের তুমুল সংঘর্ষ হয়। যোদ্ধাদের হামলার পর ওই এলাকায় ইসরায়েলি হেলিকপ্টার মোতায়েন করা হয়। এছাড়া ফাইটার জেট থেকেও বোমা হামলা শুরু হয়। স্থলবাহিনী শুরু করে কামানের গোলা নিক্ষেপ। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খান ইউনিসে প্রচণ্ড বন্দুকযুদ্ধ চলার সময় সামরিক হেলিকপ্টার থেকে অন্তত 2টি মিসাইল ছোড়া হয়েছে। এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি গণহত্যা। ইসরায়েলি বাহিনীর অভিযানে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত অবরুদ্ধ উপত্যকায় নিহত হয়েছেন 138 জন, আহত হয়েছেন 625 জন। শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার শুক্রবার অভিযানের জেরে গাজায় গত 21 মাসে মোট নিহতের সংখ্যা 57,268 জন এবং আহতের সংখ্যা 1,35,173 জনে পৌঁছেছে। তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা অনেক আরও বেশি, কারণ ধ্বংসস্তূপের তলায় অনেকেই চাপা পড়ে আছেন, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করবে না। হিজবুল্লাহ পরিচালিত আল মানা টিভিতে দেয়া ভাষণে তিনি কথা বলেন। নাঈম বলেন, যারা প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র ত্যাগ করতে বলে তাদের জবাবে বলতে চাই, প্রথমে আগ্রাসন বন্ধ করতে হবে। দখলদারিত্বের সমালোচনা না করে যারা প্রতিরোধ করে তাদের অস্ত্র ত্যাগ করতে বলায় কোনো অর্থ নেই। তিনি বলেন, হিজবুল্লাহ কখনোই এমন সিদ্ধান্ত মেনে নেবে না। হিজবুল্লাহ প্রধান এমন এক সময় এই বক্তব্য দিলেন যখন যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে একটি বাড়ি, একটি কাপড়ের কারখানা ও একটি সরকারি বুলডোজার গোলা নিক্ষেপ করে ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। এতে অন্তত 1 জন নিহত ও 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের দিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাবাতিয়ে এর আইতা আল শাব শহরের একটি বাড়ি, মেইস এল জাবাল শহরে একটি সরকারি বুলডোজার এবং মারজাইউন শহরের একটি কাপড়ের কারখানা ইসরায়েলি গোলায় ধ্বংস হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এই অভিযানের লক্ষ্য লেবানন ভিত্তিক সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহ, সেই সঙ্গে দক্ষিণ লেবাননে ঘাঁটি গড়ে ইসরায়েলি সেনারা। গত বছরের নভেম্বরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে লেবানন সরকার। সেই চুক্তির শর্ত ছিল লেবানন থেকে ইসরায়েলি সেনারা সরে যাবে এবং ভবিষ্যতে লেবাননে আর কোনো হামলা পরিচালনা করবে না। কিন্তু যুদ্ধবিরতি চুক্তির 8 মাস পেরিয়ে গেলেও এখনও লেবানন থেকে সরেনি ইসরায়েলি সেনারা। ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির তেল খাতের সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের পর ইরানের ওপর নতুন এই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সালিম আহমেদ সাইদ নামের এক ইরাকি ব্যবসায়ীও। শুধু তিনিই নন, নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার সঙ্গে সম্পৃক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠানের ওপরও। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরাকি তেলের সঙ্গে ইরানি তেল মিশিয়ে বিক্রি করছে সাইদের প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞার বিষয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ইরানের আচরণ দেশটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শান্তি বেছে নেওয়ার বহু সুযোগ থাকার পরও দেশটির নেতারা চরম পন্থা বেছে নিয়েছেন। ট্রেজারি বিভাগ তেহরানের রাজস্বের উৎসগুলো লক্ষ্য করে নিষেধাজ্ঞা দিয়ে যাবে এবং অর্থনৈতিক চাপ আরও বাড়বে, যাতে এই শাসনের অস্থিতিশীল কর্মকাণ্ড অর্থায়নে ব্যবহার করা হয়। উল্লেখ্য, গত 24 জুন ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের আভাস দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন হয়তো চীন ইরানি তেল কিনতে পারবে, তবে ট্রাম্প প্রতিশ্রুতি রাখলেন না। গত সপ্তাহে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিজয়ী হয়েছে, তাই দেশটির উপর নিষেধাজ্ঞা শিথিলের সব প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েল খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু তিনি তাকে বাঁচিয়েছেন, কারণ সেটা হতো খুবই অপমানজনক মৃত্যু। এর আগে যুদ্ধবিরতির পরপরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস বলেন, খামেনিকে হত্যার বিষয়ে পরিকল্পনা থাকলেও কোনো বাস্তব অপারেশনাল সুযোগ ছিল না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজনের মধ্যে ফোন আলাপের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ফোন আলাপে তার মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধ থামাতে চান না পুতিন। দুই নেতার এই ফোন আলাপের কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এই ফোন আলাপ হয় বৃহস্পতিবার। স্থানীয় সময়ে শুক্রবার ওয়াশিংটন থেকে আইওয়া অঙ্গরাষ্ট্রের দিকে যাত্রা শুরুর আগে ফোন আলাপের বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। পুতিনের সঙ্গে আলাপের পর এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপের পরিকল্পনা ছিল ট্রাম্পের। সাংবাদিকদেরকে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে আলাপ হয়েছে তা নিয়ে আমি খুবই হতাশ, কারণ আমি মনে করি না আলাপে তার মন ছিল, আর আমি খুবই হতাশ হয়েছি। আমার মনে হয় না তিনি যুদ্ধ থামাতে চান, এটি খুবই খারাপ বিষয়। তাদের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। এই নিয়ে মস্কো ও কিয়েভ দুই পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে মার্কিন প্রতিনিধি দল, তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি আসেনি। ট্রাম্প পুতিন ফোন আলাপের পরই কিয়েভের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এই হামলায় দেশটির রাজধানী শহরটিতে বেশ কয়েকটি ভবন ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত 23 জন। রাতভর কিয়েভে আত্মঘাতী কামিকাজ ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এ সময় শহর জুড়ে বাজতে থাকে সাইরেন। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, ধোঁয়ায় ঢেকে যায় শহর। পরিবার নিয়ে নিরাপদ আশ্রয় নেন কিয়েভের বাসিন্দারা। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এই রাতে 539টি ড্রোন ও 11টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। আফগানিস্তানের সীমান্ত এলাকায় 30 সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের ISPR থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই তথ্য। এসব সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের মধ্যে একাধিক সীমান্ত ক্রসিং আছে পাকিস্তানের। ISPR জানায়, ক্রসিং দিয়ে একদল সন্ত্রাসী পাকিস্তানে প্রবেশ করেছিল। ব্যাপারটি আঁচ করতে পেরে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাকিস্তানের সেনা সদস্যরা গুলি ছোড়ে এবং এতে 30 জন নিহত হন। নিহতদের কাছ থেকে পর্যাপ্ত সংখ্যক অস্ত্র, বারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করেছে ISPR। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খারিজি গোষ্ঠীর সদস্যরা গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার রাতের মধ্যে হোসেনখেল এলাকায় সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের গতিবিধি শনাক্ত করে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন এবং সীমান্ত অতিক্রমের চেষ্টা ব্যর্থ করে দেন। ISPR আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে, যাতে দেশটির ভূখণ্ডকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য বিদেশি মদতপুষ্ট গোষ্ঠীগুলো ব্যবহার করতে না পারে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জাতীয় সীমান্ত রক্ষায় অটল এবং ভারতের মদতপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ। গত সপ্তাহে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। এতে নিহত হয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর 13 জন সদস্য। এরপর ওই অঞ্চলে সেনাবাহিনীর নজরদারি বেড়েছে।
আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতর সন্ত্রাসী তৎপরতা চালানোর সুযোগ দেওয়ার জন্য কাবুল সরকারকে প্রায় অভিযুক্ত করে পাকিস্তান, যদিও তালেবান সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। আল্লাহ হাফেজ।